করছি। আজ একটা খুবই চমকপ্রদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের মানব জমিন পত্রিকা, 26শে এপ্রিলে মানব জমিন পত্রিকায় একটা সংবাদ এসছে, হেডলাইন এসছে যে তারেক জিয়াকে নিয়ে। তারেক জিয়া দেশে ফিরছেন, ক্ষমতায় আসবেন, এটাই হচ্ছে মূল ব্যাপার। মানব জমিন পত্রিকা ব্রিটিশ নিউজ ম্যাগাজিন দ্য উইকের চলতি সংখ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কভার স্টোরি করেছে। আমি খবরটা পড়ছি, যার শিরোনাম হচ্ছে ডেস্টিনিজ চাইল্ড বা নিয়তির সন্তান। তারেক রহমানকে বলা হচ্ছে হি ইজ ডেস্টিনিজ চাইল্ড। দ্য উইক ম্যাগাজিনের নয়াদিল্লি ব্যুরো চিফ নম্রতা বিজি আহুজা এই লেখাটি লিখেছেন এবং এই প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগ সরকার কর্তৃক বিএনপি ভাঙার চেষ্টার বিপরীতে তারেক রহমানের নেতৃত্বই দল ঐক্যবদ্ধ রয়েছে এবং তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন, কারণ দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে। এটা শুধু বিএনপির জন্য নয়, সারা দেশবাসীর জন্য একটা শুভ সংবাদ। আপনারা জানেন আমি বিএনপি এবং ইউনূস সরকারের প্রচন্ডতম বিরোধীদের একজন। সবসময় তাদের সমালোচনা করি। আমি তো আওয়ামী লীগের সমালোচনা করি না, জামাতে ইসলামের সমালোচনা করি না, আমি এনসিপির সমালোচনা করি না, আমি আরো ছোট ছোট যে দলগুলো রয়েছে সেগুলোর সমালোচনা করি না। শুধু দুই ব্যক্তি কেন্দ্রিক যে সরকার এবং বিরোধী দল, ডক্টর ইউনূস আর তারেক রহমানের দল, এই দুটোরই সমালোচনা করি। কেননা এর বাইরে বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তি নাই যাদেরকে আমি উল্লেখ করতে পারি। সমালোচনা তো দূরের কথা, সমালোচনা তাদেরই করা হয় যাদেরকে আমি ভালো মনে করি, যাদের কাছে কিছু আশা রাখি যে তারা ভালো কিছু করলেও করতে পারেন। ইউনূস সরকার ব্যর্থ হয়েছেন এদিক দিয়ে, যে জন্য আমি ইউনূস সরকারকে কোমর ভাঙা সরকার বলি। তাই বলে আমি হুট করে ইউনূস সরকারকে সরিয়ে এবছরই নির্বাচন হয়ে যাক এবং নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসার তারা আসুক, এটার আমি ঘোর বিরোধী। আপনারা জানেন আমি বলে আসছি কমপক্ষে 4-5 বছর ইউনূস সরকারকে ক্ষমতায় রাখতে হবে। এই জন্য নয় যে ইউনূস সরকার খুব ভালো সরকার। ইউনূস সাহেবকে তো প্রথমেই কনক সারওয়ার উনি ক্ষমতায় আসার মাসখানেকের ভেতরে একটা অনুষ্ঠান করেছিলেন, সেখানে বলেছিলেন কিং কর্তব্য বিমূঢ় ডক্টর ইউনূস। এখন কিং কর্তব্য বিমূঢ়তাকে ছাড়িয়ে তিনি এখন একটা কোমর ভাঙা সরকার প্রধান হয়ে কাজ করছেন। ভালো কাজ নিশ্চয়ই করেছেন। যেমন আমার বন্ধু উপদেষ্টা ফজল কবির খান, ডক্টর ফজল কবির খান বলেছেন আগে জ্বালানি খাতে কত বিলিয়ন ডলারের ঘাটতি ছিল, সেটা কমিয়ে মাত্র এখন 37 মিলিয়নে নিয়ে আসা হয়েছে। এগুলো নিশ্চয়ই অভূতপূর্ব ব্যাপার। দেশের রিজার্ভ বেড়েছে। হাসিনার সময় কমতে কমতে তারা তো 80 বিলিয়নের ডলার, 100 বিলিয়ন ডলারের মতো দেশ থেকে বাইরে পাচার করেছে। দেশের ভেতরেও তারা চুরি করে রেখেছে ধন সম্পদ আরো শখানেক বিলিয়ন। ধরেন কমপক্ষে 200 থেকে 300 বিলিয়ন ডলার বাংলাদেশ হারিয়েছে 15 বছরে উন্নয়নের জোয়ারে। যাই হোক, এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা তারেক রহমানের জনপ্রিয়তা বাড়ছে। উইকের এই প্রতিবেদনে তার একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন কিভাবে 1981 সালে জিয়াউর রহমান মারা যাবার পরে খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করেন, সরকার গঠন করেন। তারপরে 2007 সালে
জেনারেল মঈন ফখরুদ্দিনের সরকার কিভাবে তাদেরকে অত্যাচার করে, তারেক রহমানকে জেলে রাখে এবং তাকে 2008 সালে তার বিরুদ্ধে কোনো প্রমাণ, কোনো করাপশন, দুর্নীতির কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হওয়ার পর আদালত তাকে বেকসুর খালাস করে দেয়। তবে বলা হয়, এখানে বলা হচ্ছে প্যারোলে তিনি লন্ডনে গিয়েছিলেন। প্যারোলে নয়, তিনি পুরোপুরি ভাবে নির্দোষ প্রমাণিত হয়ে বিলাতে চলে যান। এক লোককে দুইবার বিচার করা যায় না একই অপরাধের জন্য। হাসিনা সরকার কিন্তু সেটাই করেছে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যাতে তারেক রহমান বিএনপিকে পুনরুজ্জীবিত করে ক্ষমতায় আসতে না পারে। পত্রিকা বলছে তারেক রহমান ইতিমধ্যে একটা সুস্পষ্ট পরিকল্পনা করেছেন। এটা তার উপদেষ্টা মাহদি আমিনকে কোট করে এই ইউইক পত্রিকা লিখছেন। চাকরি, জনস্বাস্থ্য, শিক্ষা, কৃষক, শ্রমিক বা শ্রমজীবী এদের জন্য যে ভূমিকা গ্রহণ করবে, ন্যায্য মজুরি, দুর্নীতি মুক্ত একটা গণতন্ত্র ব্যবস্থা ইত্যাদি তৈরি করবেন তারেক রহমানের সরকার। একই কথা বলছেন বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং তারেক রহমানের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। আমরা একটি জ্ঞান ভিত্তিক উন্নয়ন কেন্দ্রিক রাজনীতি গড়ে তুলতে তারেকের দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে চাই, বলছেন জিয়াউদ্দিন হায়দার। এ কথাগুলো উইক পত্রিকাতে বলছে। তার মানে তারা মোটামুটি ধরে নিয়েছে যে তারেক রহমান ক্ষমতায় আসবেন এবং তিনি এই সমস্ত দেশে একটা দুর্নীতি মুক্ত একটা সরকার গঠন করবেন। এবং 16 বছরের নির্বাসন কালে তারেক রহমান ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হন। তার ছোট ভাই আরাফাত রহমান কোকো মারা যান এবং বহু আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হন বিএনপি এবং তিনি এবং তার মা তার খালেদা জিয়া। সুতরাং মুদ্রা কথা হচ্ছে আওয়ামী লীগ সরকার দল ভাঙার চেষ্টার বিপরীতে তারেক এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরই দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, বলেছেন আরেকজন উপদেষ্টা তারেক রহমানের। তো যাই হোক, এখন কবে ফিরছেন সে কথা এখানে উল্লেখ করা হয়নি এবং তিনি যে সবচাইতে জনপ্রিয় এ কথাটাই বলা হচ্ছে। তার মানে আমরা ধরে নিতে পারি আজ হোক বা কাল হোক, নির্বাচন যদি 1 বছর পরে হয় বা 5 বছর পরে হয়, আমরা জানি না কখন হবে, কবে হবে, তবে নির্বাচন হলে এটা নিশ্চিত যে বিএনপি ক্ষমতা গ্রহণ করবে। তবে বিএনপির ব্যাপারে যে সমালোচনাগুলো, সেগুলো থেকে কিন্তু আমি বিএনপিকে নিষ্কৃতি দিচ্ছি না। তবে আমি প্রথমেই বলে নেই, ইউনূস সরকার একটা লেজে গোবরে অবস্থায় রয়েছে। এই সরকারের গ্রহণযোগ্যতা আছে কিন্তু কাজ করার ক্ষমতা নেই। এটা খুবই ট্র্যাজিক ব্যাপার। উনি পপুলার কিন্তু উনি যা করা দরকার সেটা করতে পারছেন না, এটা আমি বলবই। কেননা ইউনূস সরকার এই বিপ্লবের পরে, যেটা বহুবার বলেছি, সবাই আশা করেছিল যে তিনি যারা খুন করেছে, গুম করেছে, লুটপাট করেছে তাদের ধরবেন। 2-1 জন ছাড়া, আওয়ামী লীগের কিছু নেতা ছাড়া, ব্যুরোক্র্যাট, সামরিক অফিসার, পুলিশ অফিসার, ব্যবসায়ী, এদেরকে উনি টাচ পর্যন্ত করেননি, মানে তাদের গায়ে কোনো আঁচড় লাগেনি। এবং যারা জেলে রয়েছেন তারা হুমকি দামকি দিচ্ছেন জেল থেকে। কেউ হেলমেট ছুঁড়ে ফেলে দিচ্ছে, কেউ বলছে দেখে নেব তোদের আমরা যখন আসবো। হাসানুল হক ইনু, শাহজাহান খান, তাদের এরকম কথাবার্তার মাধ্যমে আমরা কি আঁচ করতে পারি নাকি যে তারা খুবই আশা পেয়েছে ভারতের কাছ থেকে বা কোনো কর্নার থেকে যে তোমরা কদিন জেলে থাকো, তোমাদের বের করে নিয়ে আসবো। এটা যেন না হয়, এর ব্যবস্থা ইউনূস সরকারকেই করতে হবে। নির্বাচিত সরকার আসলে বিএনপির সমালোচনা, যেটা আমি সবসময় বলি, আবার বলছি, বিএনপি ক্ষমতায় আসলে কিন্তু আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয়, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না। বিএনপির ভেতরে প্রচুর আওয়ামী ভারতীয়
অনুরাগী রয়েছেন। তার প্রমাণ নামগুলো আমি আর বলছি না, বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি। একজন তো শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু ভাঙার পরে প্রায় কেঁদে ফেললেন। ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে আরেক নেত্রী কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে ফেললেন। তারা যদি ক্ষমতায় চলে আসে এই অবস্থায়, তারেক রহমান ক্ষমতায় এসেও উনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন কিনা এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। তাই এই কোমর ভাঙা সরকারকেই এই কাজটা করতে হবে। ছাত্রলীগের চাইতে আওয়ামী লীগ বড় শক্তি, এটা ডক্টর ইউনূসের সরকারের বোঝা উচিত। তবে আমি এটাও বলি, ডক্টর ইউনূস সরকারকে কিন্তু জনগণ, অধিকাংশ জনগণ, যত রকম সার্ভে আমি দেখেছি, শতকরা ৮০% বেশি তারা চায় ডক্টর ইউনূস আরো ৫ বছর ক্ষমতায় থাকুন। এই অধমতাই চায়। আমি ডক্টর ইউনূসকে ৫ বছরের জন্য চাই, তবে উনি কিছু ডেলিভারি দেবেন। শুধু ইনফ্লেশন দূর করা, জ্বালানি ক্ষেত্রে করাপশন দূর করা, এগুলো করলেই তো হবে না। চালের মূল্য নিয়ন্ত্রণে নেই, চাঁদাবাজি নিয়ন্ত্রণে নেই, এবং বিএনপির নেতৃবৃন্দ রুমিন ফারহানাকে সেদিন দেখলাম বলছেন বিএনপির ছেলেরা চাঁদাবাজি করছে, দল নিয়ন্ত্রণের বাইরে। মির্জা ফখরুল ইসলাম বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে আরো চাঁদাবাজি বাড়বে। এটা কি ধরনের কথা? উদ্ভট কথা। তার মানে এখন ক্ষমতা দিয়ে দেন, তারপরে আমরা দেখব। আমরা জানি রাজনৈতিক সরকার এটা পারবে না। একটা শক্তিশালী সরকার লাগবে এই ব্যবস্থাকে উন্নত করতে। ইউনূস সাহেবের কতগুলো কথায় কিন্তু তার ভেতরের দুর্বলতাটা বেরিয়ে আসে। তিনি কিছুদিন আগে বলেছিলেন যে, অনেকে যখন বলল উপদেষ্টাদের ভেতরে প্রচুর আওয়ামী ঘরানার লোকজন রয়েছে, অনেক কন্ট্রোভার্সিয়াল লোকজন রয়েছে, আসিফ নজরুলের মতো একজন কাউন্টার ইনসার্জেন্সির লোক, মানে যে একটা একটা ফিফথ কলামনিস্ট। এই সরকার যে জন্য গঠন করা হয়েছিল আওয়ামী এবং ভারতীয় ভাবধারা মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য, এটা আসিফ নজরুলের কাজ না। উনি তার বিপরীতে চিন্তা করেন, কাজ করে যাচ্ছেন অলরেডি, যাতে বাংলাদেশ ভারতীয় বলয় থেকে বের হয়ে আসতে না পারে, আওয়ামী লীগের জন্য কোন রকম ক্ষতি না হয়, এ ব্যাপারে আসিফ নজরুল বদ্ধপরিকর। এসব ব্যাপারে ডক্টর ইউনূস কিছু করতে পারেন নাই। উনি বলছেন খুব তাড়াহুড়া, সময় ছিল খুব কম, খুব তাড়াহুড়া করে ক্ষমতা নিতে হলো, হাতের কাছে যাকে পেয়েছি তাকেই উপদেষ্টা বানিয়ে ফেলেছি। এটা ডক্টর ইউনূসকে কিন্তু হন্ট করবে। উনি মারা যাওয়ার পরেও বহুদিন লোকে এটা মনে রাখবে যে উনি বলেছিলেন হাতের কাছে যারে পাইছি তারে উপদেষ্টা বানায় ফেলাইছি। খুবই আপত্তিকর একটা কথা। এবং গতকাল দেখলাম তিনি নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরকে বলছেন, নুরুল কবির জিজ্ঞেস করেছেন, আপনি কার প্রধান উপদেষ্টা? আপনি কি চিন্তা করে দেখেছেন আপনি কার প্রধান উপদেষ্টা? আপনি 1972 সালের সংবিধান মেনে শপথ নিলেন, আবার ওই সংবিধানকে এখন বদলানোর জন্য সংবিধান রিফর্ম কমিশন বানিয়েছেন। প্যারাডক্সিক্যাল ব্যাপার, যেটাকে আপনি মনে করেন সংবিধান ঠিক না, বদলাতে হবে, সেই সংবিধানের উপর ভিত্তি করে আপনি আর কারো কাছে না, হাসিনার মনোনীত যে ব্যক্তি বলেছিল যে প্রেসিডেন্ট হওয়ার পরে আমি আর হাসিনাকে শেখ হাসিনাকে পা ছুঁয়ে কদমবুসি করতে পারি না, এটা আমার জন্য একটা খুবই দুঃখজনক ব্যাপার, কষ্ট পাই। সেই শাহাবুদ্দিন চুপ্পু, তার কাছে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হলেন। নুরুল কবির বারবার বলছেন আপনি কার প্রধান উপদেষ্টা? আপনি কি চিন্তা করে দেখেছেন? দুঃখের ব্যাপার, ডক্টর ইউনূস বললেন আমি তখন চিন্তা করে দেখি নাই, প্রধান উপদেষ্টা হয়ে গেছি। আপনি একজন এত বড় জ্ঞানী গুণী ব্যক্তি, আপনি কিসের প্রধান উপদেষ্টা হচ্ছেন সেটা 50 বার চিন্তা করে দেখবেন না? বা আপনার মতো যার আইকিউ, তিনি তো মানে কোয়ার্টার সেকেন্ডেই, 1 সেকেন্ড লাগার কথা না সিদ্ধান্ত নিতে। আমি হলে তো 1 সেকেন্ডও অপেক্ষা করতাম না,
বলতাম যে না, আমি শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা হব না, আমি প্রেসিডেন্ট হব। সেদিন চাইলেই কিন্তু আপনি পারতেন। আমি আবার আপনাকে স্মরণ করিয়ে দেই, আপনার হাতে কিন্তু নেপোলিয়নের তরবারি ছিল, এখনো আছে, তবে তরবারিটাতে জং ধরে গেছে। আপনি বিপ্লব ধরে রাখতে পারছেন না, ব্যর্থ হয়েছেন, সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলা যেতে পারে, প্রায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগাররা সব জায়গায় রয়েছে এবং দেশে এনসিপি চাঁদাবাজি করছে, বিএনপিও চাঁদাবাজি করছে, অন্যরাও করছে, জামাতের লোকও ধরা পড়েছে। এনসিপির ছাত্র সমন্বয়করা এখন সেক্রেটারিয়েটের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির করছেন। এটা রুহুল কবির রিজভী, তার সঙ্গে আমি সব ব্যাপারে অধিকাংশ ব্যাপারে দ্বিমত পোষণ করি। এ ব্যাপারে আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত যে ছাত্রদের তো কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকার কথা, তার সেক্রেটারিয়েটে কি করছে? তদবির করছে। কেন তদবির করছে? অমুককে অমুক জায়গায় ট্রান্সফার করো, অমুককে এই চাকরি দাও। কিসের বিনিময়ে? অবশ্যই অর্থের বিনিময়ে। অর্থ ছাড়া তারা কষ্ট করে সেক্রেটারিয়েটে যাবে, ওই পাস নিয়ে ভিতরে ঢুকবে, তাদের তো পাসও লাগে না বোধহয়। আমি অমুক উপদেষ্টা, আমি সমন্বয়ক, পুলিশ টুলিশ সবাই সন্ত্রস্ত হয়ে ছেড়ে দেবে, রে বাপরে বাপ, সরকারি লোকজন। তারা সরকারে না থেকেও সরকারের লোকজন। তবে সরকার কি করছে? ইউনূস সরকার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কিছুই করছে না। চাঁদাবাজি হচ্ছে তো হবেই, কি করব আমরা? এভাবে চলে না। আপনার সরকারের গ্রহণযোগ্যতা আছে, তবে আপনার কোমর ভাঙা ডক্টর ইউনূস, এটা আপনাকে সবসময় কোমরে হাত দিয়ে ফিল করতে হবে যে আমার ব্যাকবোনটা ঠিক আছে কিনা। এই ব্যাকবোন ঠিক করার জন্য আপনাকে একটা গণভোট অবশ্যই দিতে হবে। সংস্কার, জনগণ সংস্কার চায়। সংস্কার, তার নিজের গ্রহণযোগ্যতা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, এই নিয়ে ডক্টর ইউনূস আপনাকে অচিরেই 10-12 দিন 15 দিন, বড়জোর 1 মাসের ভেতরে একটা গণভোট দিতেই হবে। না দিলে কিন্তু ভারতে যেমন বলছে, জয়শঙ্কর ওদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না। তোদের আমরা কেয়ার করি নাকি হে ভারত, দিল্লি? তোদের সঙ্গে আমাদের সম্পর্ক একটাই থাকবে, অহিনকুল সম্পর্ক, দা কুমড়া সম্পর্ক। তোমরা এতদিন দা দিয়ে আমাদের কুমড়া মনে করে কেটেছ, এখনই আমরা কুমড়ার বদলে দাওটা নিজেদের হাতে নেব। দা, রামদা বলেন, যেটাই বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সম্পর্কহীনতা। কমপক্ষে আমি বলি 10 বছরের জন্য ভারতের সঙ্গে কোন রকম ব্যবসা বাণিজ্য আদান প্রদান, আত্মীয় স্বজন দেখার জন্য যারা যাবেন, একটা ভিসা অফিস থাকবে ঢাকাতে, আর দিল্লিতে থাকবে বাংলাদেশের ভিসা অফিস, এইটুকুই। এর বেশি কোনো দহরম মহরম আমরা ভারতের সঙ্গে চাই না। অলরেডি পাকিস্তানের সঙ্গে সে ব্যবস্থা হয়ে যাচ্ছে। সুতরাং ভারতের কথায় আমাদের নাচতে হবে, নির্বাচন করতে হবে। জয়শঙ্করের কথার প্রতিধ্বনি শুনবো আমরা বিএনপির নেতৃবৃন্দের কাছে, এটা খুবই লজ্জার ব্যাপার, দুঃখের ব্যাপার। তবে বিএনপির জন্য একটা আশার আলো। ব্রিটিশ পত্রিকা দ্য উইক কিন্তু যেচে ধরনের একটা কথা বলেনি, এবং প্রতিবেদক হচ্ছেন একজন ভারতীয় বংশোদ্ভূত, দিল্লিতে থাকা একজন মহিলা লিখছেন ওটা। সুতরাং তারেক রহমান বা বিএনপির প্রতি কোনো ভালোবাসা উঠলে উঠছে এই জন্য লেখাটা লিখেছেন, তা কিন্তু নয়। এটা পরিস্থিতির পর্যালোচনা করে এরকম একটা প্রতিবেদন এসেছে, দ্য চাইল্ড অফ ডেস্টিনি। এই চাইল্ড অফ ডেস্টিনি কথাটা যে বলা হচ্ছে, এটা ভেবেচিন্তেই বলা হচ্ছে। তবে বিএনপির উচিত এই আশার বাণীকে ক্যাপিটাল করে কাজ করে যাওয়া, দলের ভিতরে যারা ভারতপন্থী রয়েছে তাদের ঝেঁটিয়ে বিদায় করা। আমি আশা করব তারেক রহমান যখন আসবেন, 1 বছর বা 5 বছর পরে যখনই হোক যেন আসবেন, বিএনপির কতগুলো করণীয় রয়েছে, দলটাকে ঢেলে সাজানো। জিয়াউর রহমানের আদর্শের বিরুদ্ধে যারা যারা কাজ করেছে,
করে যাচ্ছে এবং দলের ভেতর থাকলে করবে, তাদেরকে এক্ষুনি বা উনি যখন ফিরবেন দেশে বের করে দেওয়া উচিত। আমি তো মনে করি নজরুল ইসলাম সাহেব আর ডক্টর মঈন খান ছাড়া বয়োজ্যেষ্ঠদের মধ্যে আর কারোরই বিএনপির নেতৃত্বে থাকা উচিত নয়। আমি বিএনপির সমর্থক হিসেবে বলছি, আমি জিয়াউর রহমানের দলের সমর্থক হিসেবে বলছি। আমি গতকাল বলেছি এক অনুষ্ঠানে যে এখন যদি আমি বাংলাদেশে থাকতাম, একটা নির্বাচন হতো, আমি চোখ বন্ধ করে ধানের শীষে ভোট দিতাম, দেব। আমি দেশে থাকলে বিএনপিকেই ভোট দেব, যতই আমি গালাগালি করি। এবং ডক্টর ইউনূসকে আমি যতই গালাগালি করি যে উনি কোমর ভাঙা, আমি চাই উনি আরো 4-5 বছর ক্ষমতায় থাকুন। এটা কি প্যারাডক্সিক্যাল? স্ববিরোধিতা? নো, স্ববিরোধিতা নয়। এটাই আজকে বাংলাদেশের জন্য প্রয়োজন। ইউনূস সাহেব থাকবেন এবং বিএনপিকে ক্ষমতায় অবশ্যই আসতে হবে। তবে যে বিএনপিতে ভারতপন্থীরা অনুপ্রবেশ করে দলকে কন্ট্রোলে নিয়েছে, তাদেরকে কিন্তু বের করে দিতে হবে। আমি আশা করি তারেক রহমান, আমার অনুষ্ঠান দেখেন না নিশ্চয়ই, তবে যাদের তারেক রহমানের সঙ্গে যোগাযোগ আছে, আমার সঙ্গে যোগাযোগ হয়নি দুর্ভাগ্যবশত। আমি বছরে প্রতিবারই লন্ডনে গিয়ে 6 সপ্তাহ 2 মাস থাকি। যাই হোক, তবে দেশবাসীর করণীয়, এনসিপিরও করণীয় আছে। এনসিপি কে অনেকে বলছে ন্যাশনাল চিলড্রেন্স পার্টি, তারা কিন্তু শিশুদের মতোই ব্যবহার করছে। মানে গাড়ির বহর নেওয়া, এটা নেওয়া সেটা নেওয়া, পুরনো জিনিসকে বদলাতে হবে। এই গাড়ি, সরকারি গাড়ির কনসেপ্টটা চিরতরে বন্ধ করতে হবে ডক্টর ইউনূস। শুধু প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট শোফার দেবেন, গাড়ি চালাবেন, আর কেউ না। মন্ত্রীরা বাসে যান, স্কুটারে যান, ট্রেনে যান, মেট্রোতে যান, হেঁটে যান, রিক্সায় যান, গাড়ি, সরকারি গাড়ি আপনাদের থাকবে না। কোন সরকারি অফিসারের কোন সরকারি গাড়ি থাকবে না। নিজের পয়সায় কেনেন, নইলে বাসে যান, ট্যাক্সিতে যান, স্কুটারে যান, হেঁটে যান। অফিসে যাবেন, সেক্রেটারিতে যাবেন, সেক্রেটারি সাহেব আপনাকে গাড়ি দিবে কেন সরকারি টাকায়? আপনি তো চাকরি করেন। বিলাতে তো দেয় না, আমেরিকায় দেয় না, কানাডায় দেয় না, অস্ট্রেলিয়া দেয় না, জাপানে দেয় না, সিঙ্গাপুরে দেয় না। এদেশে কেন দেবে? গরিবতম দেশ, 46টা দরিদ্রতম দেশের একটা বাংলাদেশ। একটা রিক্সা দেওয়ারও ক্ষমতা থাকার কথা না, যেখানে 53 ভাগের বেশি লোক দারিদ্র সীমার নিচে বাস করে। ডক্টর ইউনূস হয়তো এখন বুঝতে পারছেন, উনি যে বলেছিলেন 2030 সালে বাংলাদেশের দারিদ্র থাকবে না, দেখাতে, দরিদ্র মানুষ দেখাতে পারলে $1 মিলিয়ন পুরস্কার দেবেন। এখন ডক্টর ইউনূস বলতে বাধ্য হচ্ছেন কমপক্ষে 4 কোটি লোক দারিদ্র সীমার নিচে বাস করে। 30 সালের মধ্যে কি 4 কোটি লোক দারিদ্র মুক্ত হয়ে যাবে? আর একটা কাজ ডক্টর ইউনূস সরকার করতে পারেন, এবং ইনি করতে না পারলেও তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, তার করতে হবে। দলের সংখ্যা কমাতে হবে। ফিল্ম অ্যাক্টর পর্যন্ত দল বানাচ্ছে। মানে কি গাছের মোয়া? দল বানাবো, কোয়ালিশন সরকার হবে, আমরা মন্ত্রী হব, একজন, ওই বড়দের একজন বা 2জন কেন্দ্রিক দল। এই অ্যারেঞ্জমেন্টটা বদলাতে হবে। কমপক্ষে 5% ভোট যদি না পায়, সে দলের নিবন্ধন অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। আমি চাই দেশে বড় জোর 5টা দল, 4 বা 5, এর বেশি কোনো দল যেন বাংলাদেশে টিকতে না পারে, সে ব্যবস্থা করবেন। আমি আশা করি তারেক রহমান সেটা পারবেন। ইউনূস সাহেব নির্বাচন দেবেন, নির্বাচনে যারা 5%-এর কম ভোট পাবে, এটা আমি বলছি সংস্কারের ভিতরে ঢোকাতে হবে। আলী রিয়াজ, আপনাকে বলছি, আপনি বিচক্ষণ ব্যক্তি, আপনি এটা করে তারপরে আপনার দায়িত্ব থেকে অব্যাহতি নেন। 5%-এর কম ভোট পেলে দলের নিবন্ধন থাকবে না। এবং আমি মনে করি তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবেন, অবশ্যই হবেন, তখন এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। এবং আমি মনে করি ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে না চাইলেও তিনি ফিগার হেড প্রেসিডেন্ট থাকতে পারেন। এতে বাংলাদেশের গৌরব বৃদ্ধি হবে। তার মতো একজন লোককে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে পাওয়া, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। যদিও আমরা তার কাছে অনেক বেশি আশা করে ফেলেছি, তিনি ডেলিভার করতে পারেননি, তবুও তার নামটাকে আমরা ব্যবহার করব। এ কথা বলেই
আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আমাদের বিপ্লব গৌরবান্বিত হোক, বিপ্লব যেন ব্যর্থ না হয় সে কথা আমি কামনা করে ইনকিলাব জিন্দাবাদ বলে আজকের